বিরতির পর মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের অষ্টম রাউন্ড শুরু। 3 ভেন্যুতে মাঠে নামবে 6 দল। বিগ ম্যাচে শীর্ষে থাকা মোহামেডান মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। পিছিয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। খেলা শুরু হবে 15 জুলাই। 10 জুন মাঠে গড়াবে ফেডারেশন কাপ। পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত। টানা দ্বিতীয় কোপা দেল রে শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে সেভিয়াকে 2-0 গোলে হারালো মেসি নেইমাররা। এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজন করার পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের। মাঠ স্বল্পতা এবং ফ্লাড লাইটের অভাবকে মূল প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। ক্রীড়াপ্রেমীদের জন্য বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সে সঙ্গে এই অঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। বিরতির পর মাঠে ফিরছে ঢাকা লিগ। সুপার লিগ ঘনিয়ে আসায় বাড়তি সতর্ক ক্লাবগুলো। মঙ্গলবার বিকেএসপিতে মুখোমুখি হচ্ছে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দিনের অন্য বড় ম্যাচে মিরপুরের টেবিল টপার মোহামেডান লড়বে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে। আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমি। সবগুলো ম্যাচে শুরু হবে সকাল 9টায়। সুপার লিগ শুরু হতে বাকি আর মাত্র 3টি রাউন্ড। কোন 6টি দল জায়গা পাবে সেথা আর কারা থাকবে নিচের সারিতে শুরু হয়ে গেছে হিসেব নিকেশ। কাগজে কলমে শক্তিশালী অবস্থানে আছে আবাহনী, কিন্তু পয়েন্ট তালিকায় তার ছাপ নেই। 7 ম্যাচ খেলে 3টি জয়, পয়েন্ট মাত্র 6। নিচের দিক থেকে অবস্থান 4। তবুও আবাহনীর বিপক্ষে লড়াইয়ে সতর্ক থাকবে 8 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকা গাজী গ্রুপ। কারণ আহত বাঘ ঘুরে দাঁড়ালে যে পা ফসকাতে পারে ইলিয়াস সানিদের। খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এক গেম বাই গেম নিব, পরে দেখা যাক কি হয় আর কি, আমরা কতদূর যেতে পারি। রাকিব নাই, 2টা প্লেয়ার ইনজুর্ড, তো মানে এটাও একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। টিম কম্বিনেশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। কয়েকটা টিমই আপনার একদম হেড টু হেড আছে, তো আমাদের জন্য আমরা এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ হিসেবে দেখতেছি, যেহেতু আমরাও চাই যে আমরা সুপার লিগ ক্রিকেট খেলবো। তুলনামূলক ভালো অবস্থানে আছে প্রাইম দোলেশ্বর। 7 রাউন্ড শেষে অবস্থান দ্বিতীয়। তাই দলের বড় নাম নাসির হোসেন ও আলামিন জানালেন চ্যাম্পিয়ন হওয়াটাই এবারে পাখির চোখ করবেন তারা। আর মাঝের বিরতি কাটিয়ে মাঠে নামতে বাড়তি স্ফূর্তি পাবে দলটি। ম্যাচটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, আর এ কারণে ইম্পর্টেন্ট কারণ আমরা মনে হয় 2 নম্বরে আছি আর কি। কালকে জিতলে আমরা হয়তো 1 নম্বরে যাব। আর হচ্ছে কারণ ফার্স্ট লিগে যারা আগে থাকবে সুপার লিগে তাদের জন্য ম্যাচটা মানে চ্যাম্পিয়ন হওয়া সহজ। মানে এগুলা পয়েন্ট যেহেতু কাউন্ট হয় সেহেতু মানে এগুলা প্রতিটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। সাথে যারা দায়িত্বে আছে তারা এই বিষয়টা ঠিক করবে। আমাদের যে বেসিক কাজগুলো আছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সেটা ভালো করে করার চেষ্টা করবে সবাই। তবে অষ্টম রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বোধহয় মোহামেডান ও প্রাইম ব্যাংকের ম্যাচটি। প্রথম স্থানে থাকা মোহামেডান ও 6 নম্বরে থাকা গেলবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচের আকর্ষণ খানিকটা বেশি। ম্যাচ জমার ইঙ্গিত দিলেন 2 দলের প্রতিনিধিরাও। প্রত্যেকটা টিমকে আমরা সবসময় বড় করে দেখতেছি, কারণ কোনো টিমই ছোট করে দেখার কিছু নাই। তো যেদিন যে মাঠে ভালো খেলতেছে তারাই জিততেছে। লাস্ট যে কটা ম্যাচে আমাদের নিজস্ব স্ট্রেন্থ নিয়ে খেলছি, তো আশা করবো যে কালকেও আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো করা, তো আমরা স্ট্রেন্থ নিয়েই এগোতে চাই। মাঝের বৃষ্টি খানিকটা শীতল করলো বিরতির পর জম্পেশ প্রিমিয়ার লিগ আবারও উষ্ণতা ছড়াবে ক্রিকেট অঙ্গনে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে জাতীয় দলের ক্রিকেটাররা যেখানে অনেকটা নিষ্প্রভ, সেখানে ব্যাটে রানের ফুল ঝুড়ি ছোটাচ্ছেন প্রাইম দোলেশ্বরের ইমতিয়াজ হোসেন। 2টি সেঞ্চুরি এবং 2টি 50 হাঁকিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রাখছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে 15 বছর ধরে খেলা এই ক্রিকেটার সময় সংবাদকে জানালেন তার আক্ষেপ ও আনন্দের গল্পগুলো। গল্পটা একজন লড়াকু ক্রিকেটারের, গল্পটা একজন দুর্ভাগারও বটে। 2001 সাল থেকে যিনি বাংলাদেশ ক্রিকেট আঙ্গিনায় খাচ্ছেন ঘুরপাক। কখনো লড়াই করেছেন বুক চিতিয়ে, কখনো বা খেয়েছেন হোঁচট। নাম ইমতিয়াজ আহমেদ তান্না। সিলেটের এই ক্রিকেটার নিজের ব্যাটের সাথে সখ্য গড়ে তুলেছিলেন 2008-9 মৌসুমে, কিন্তু সে যাত্রায় বাগড়া বাধায় ইনজুরি। সে আক্ষেপ ঝরল তার কণ্ঠে। 2008-9 সিজনটা খুব ভালো গেছিল, মানে ওই টাইমটা আমার পিক টাইম গেছিল, মানে ধরেন ন্যাশনাল টিমে খেলার মতো। তো ওই টাইমে আমি একাডেমি টিমে চান্সও পাইছিলাম, বাট আনফরচুনেটলি আঙ্গুলটা ভেঙে গেছিল আমার। তো
তো ওই বছর পরে আর মানে নেক্সট আর কিছু খেলা হয় নাই, পরে অনেকটা পিছিয়ে গেছি। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমে 2টি শতক হাঁকিয়েছেন, সাথের 2টি শতক না হওয়া অর্ধশতক। তিনি চান মৌসুম শেষে যাতে তার নামটা থাকে সবার উপরে। আমি যদি পারফর্ম করি ওটা দলেরই হবে, একজন উপর থেকে ইম্পর্টেন্ট হইল ওয়ানডে ম্যাচে ধরেন উপর 1, 2, 3 থেকে একজন যদি শেষ পর্যন্ত খেলতে পারে, এটা অনেক টিমের জন্য অ্যাডভান্টেজ, ম্যাচ জিতার ম্যাক্সিমাম চান্স থাকে। তো আমি এই পর্যন্ত মোটামুটি 5টা ম্যাচে সাকসেস হয়েছি বড় খেলার মতো। তো ইনশাআল্লাহ যদি নেক্সটগুলোতে খেলতে পারি, এরকম টিমের জন্য লাভ হবে, আমার জন্য লাভ হবে। বয়সটা তার 31 বছর 1.5 মাস, তাই বাস্তবতার নিরিখে জাতীয় দলটা খানিকটা কষ্টসাধ্য হবে, তবে পারফর্ম করে যেতে চান এই ব্যাটসম্যান। আসলে পারফরমেন্সের বিকল্প নাই, আল্লাহর রহমতে এই বছর পারফরমেন্স হইতেছে। তো মানে দেখা যাক কি হয়। বাংলাদেশ টিমের তো জায়গা আছে এখন, মানে বাকিটা তো সিলেক্টরের হাতে। আমার কাজ পারফরমেন্স করে যাওয়ার। আর এবারে তার লক্ষ্যটা দল কেন্দ্রিক। প্রাইম দোলেশ্বরের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চান ইমতিয়াজ হোসেন। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। জাতীয় দলে নিয়মিত হতে পারছিলেন না, ঘরোয়া লিগেও ব্যাটে রান খরায় অভিমান করেই আন্তর্জাতিকের পর ঘরোয়া ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নেন একসময়ের বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ। তবে ক্রিকেটের সাথে ঠিকই সখ্যতা আছে তার। বর্তমানে প্রিমিয়ার লিগের দল মোহামেডানের সহকারী কোচের দায়িত্বে আছেন। এখনও জাতীয় দলের প্রিয় ড্রেসিং রুম মিস করেন। তবে আফতাবের সে আক্ষেপ আনন্দে পরিণত হয় যখন তারই অতীত সতীর্থরা বর্তমানে ক্রিকেট মাঠে সাফল্যের গল্প রচনা করেন। ইন্টারন্যাশনাল বলাররা অনেক এক্সপিরিয়েন্স বলার, অনেক ডেঞ্জারাস বলার। তো ওদেরকে যদি আপনার ফেস করতে হয়, আপনার সাহসটা অনেক বেশি থাকতে হবে। যদি আপনি ভীত থাকেন তাহলে ওরা আপনাকে আরো পিছনে ফেলে দেবে। হ্যাঁ, এতটাই আপোষহীন ছিলেন বাংলাদেশের এক সময়ের নামকরা এই বিগ হিটার। বিশেষ করে 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়া তারকা পেসার গিলেস্পিকে ছক্কা মেরে অধিনায়ক পন্টিং এর চোখে মুখে রাজ্যের হতাশা দেওয়ার সাথে বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের অবদান রাখা আফতাব দুরন্ত সব শটস প্রদর্শন করে এদেশের ক্রিকেট পিয়াসীদের হৃদয়ে জায়গা পেয়েছিলেন আলাদা করে। কিন্তু এখন সেই আফতাবের দাপটের ব্যাটিং শুধুই গল্পের পাতায় মোড়ানো। তবে তার সময়ের জাতীয় দলের সতীর্থ মাশরাফি, সাকিব, তামিমদের বীরত্বে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বর্তমান সাফল্যে নানা আক্ষেপের মাঝে সুখ খুঁজে পান আফতাব। ইন্টারন্যাশনাল খেলতেছি, যে প্রেশারটা ওটা ওরা খুব ইজিলি নিচ্ছে, এখন একটা টিম হয়ে খেলছে, সো এটা অনেক বড় একটা ব্যাপার। এভাবে যদি চলতে থাকে ইনশাল্লাহ রেজাল্ট করার চান্স খুব বেশি। 2 থেকে 3 ইয়ার্স এর মধ্যে ইনশাল্লাহ আরো ভালো পজিশনে যাবে। আমি বলবো ওয়ার্ল্ড কাপের ফাইনালও খেলতে পারে। 2010 সালে বাংলাদেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান। এরপর 2014 সালে সব ধরনের ক্রিকেটকে জানান বিদায়। তবে 22 গজের ক্রিকেটের সাথে এখনো সন্ধি আছে আফতাবের। লেভেল এ ও লেভেল 1 এর পর লেভেল 2 কোচিং দীক্ষা নিচ্ছেন আফতাব। আসলে ক্রিকেট এমন একটা জিনিস যে একেবারে ছেড়ে যাওয়াটা অনেক কঠিন ব্যাপার। সো এই জন্যই আসলে অ্যাটলিস্ট যাতে মাঠে থাকতে পারি, এজন্যই কোচ হিসেবে আবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। এবারই প্রথম প্রিমিয়ার লিগে মোহামেডানের অ্যাসাইনমেন্ট পেয়েছেন, যে দলটি গেল 6 মৌসুম হলো প্রিমিয়ার ক্রিকেট লিগের ট্রফিতে চুমন দিতে পারেনি। তবে সাদা কালোদের সেই শিরোপা খরা মেটানোর কক্ষপথে আছে আফতাবের দল। তো ওভারঅল মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টিমটা এখন ভালো পজিশনে আছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার 3 বছর পূর্তি উদযাপন করল বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন BCSA। এ উপলক্ষে সংগঠনটির সদস্য এবং বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থকদের নিয়ে সংগঠনটির সাফল্য ও কার্যক্রম তুলে ধরা হয় অনুষ্ঠানে। দেশ ও বিদেশের মাটিতে টাইগারদের প্রতিটি ম্যাচে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে BCSA। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের স্মৃতি ধারণের লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে আর্কাইভ করার ঘোষণা দেওয়া হয়। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা নিজেদের স্মৃতিচারণ করেন। এছাড়া বাংলাদেশের ক্রিকেটকে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসায় BCS-এর সাফল্য কামনা ও তাদের বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন তারা। 3 বছরের মধ্যে যে একটা অর্গানাইজেশন এতটা অর্গানাইজ ওয়েতে যে মুভ করবে, আজকে এটা তার সব থেকে বড় প্রমাণ। বাংলাদেশের যে সাপোর্টারগুলি যারা BCSA বলেন বা আরও যারা এখানে আসতে পারে নাই, তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের দের মেইন স্ট্রেংথ অ্যান্ড প্রাইড। সো এইটা ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেটের আসলে দ্বিমত পোষণ করার আর কোনো কারণ নাই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে তাদের সাপোর্টটা অনেক জরুরি থাকে মাঠে। হোম গ্রাউন্ডে যখন খেলা হয় তাদের সাপোর্টটা অনেক দরকার পড়ে। ফুটবলে আপনার অনেক কিছু নতুন
উদ্যোগ নিয়েছে ওরা। সো ওরা আরো এগিয়ে যেন আসে, আসিয়ান ফুটবলকে, বাংলাদেশ ফুটবলকে আরো একটু ভালো পর্যায়ে নিয়ে যায়। আমাদের একত্র হওয়ার পেছনে উদ্দেশ্যটাই ছিল যে বাংলাদেশ ক্রিকেটকে আমরা সবসময় সাপোর্ট করে যাব। শুরুতেই আমাদের এমন একটা বছর পড়েছিল যেখানে পারফর্ম ভালো ছিল না, তাও আমরা ছিলাম। যখন পারফরমেন্স ভালো হচ্ছে তখনও আমরা আছি। তো আমরা আশা করছি আমরা টিমের সাথে সবসময় থাকবো। ঘরোয়া ফুটবলের খবর আবারও পেছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 10 জুন ফেডারেশন কাপ শুরু হয়ে তা শেষ হবে ঈদ উল ফিতরের আগেই, আর 15 জুলাই শুরু হবে পেশাদার লিগ। লিগ কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। লিগে ভেন্যু বাড়াতে বাফুফের পরিকল্পনা থাকলেও ক্লাবগুলো তাতে ইতিবাচক সাড়া দেয়নি, তাই ব্যাপারটি কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ঘরোয়া ফুটবলের শিডিউল বারবার পেছানো বাংলাদেশের সংস্কৃতিতে নতুন কিছু নয়। স্বাধীনতা কাপের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল ফেডারেশন কাপ, কিন্তু আবারও তা পেছানো হলো। 10 জুন শুরু হয়ে ঈদের আগেই আসর শেষ করতে চায় বাফুফে। লিগ কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। 10 জুন থেকে আমাদের ফেডারেশন কাপ শুরু হবে, যাত্রা শুরু হবে এবং 12টি দল আমাদের অংশগ্রহণ করবে এই পেশাদার লিগে যাই অংশগ্রহণ করছে এবং আমরা ঈদের আগেই অর্থাৎ অলমোস্ট আবার 6 দিন আগে আমাদের ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। 15 জুলাই শুরু হবে পেশাদার লিগ। কমপক্ষে 5 ভেন্যুতে লিগ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, তবে ক্লাবগুলো ঢাকার বাইরে যেতে প্রকাশ করেছে অনীহা। 5টা ভেন্যু আমরা এখনো পর্যন্ত আশা করছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী। আমরা এই পর্যন্ত এখনো একটা ক্লাব থেকেও চিঠি পাই নাই। একটা তো আছে, আপনারা জানেন যে চিটাগাং আবাসী, তাদের তো নিজেদের মাঠ আছে। এটা ছাড়া কোনো ক্লাব যে কোনো মাঠকে নিয়ে তারা তাদের হোম ভেন্যু হিসেবে চিঠি আমরা এখনো পর্যন্ত পাইনি। যদি আমরা নাও পাই তাহলেও আমরা ফুটবল ফেডারেশন নিজেদেরই তত্ত্বাবধানে আমরা ঢাকার বাইরে ভেন্যু নিয়ে ভাগ করে খেলবো আমরা। নির্ধারিত সময়ে আসরগুলো শুরু হবে কিনা তাতে বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান টেনে আনলেন ক্লাবের চাহিদা। সময়মতো আসরগুলো আয়োজনের প্রতিশ্রুতি দিলেও তা যে আবারও পেছাবে না সেটাই বা কে বলতে পারে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে ভিডিও সেশন করেছেন ডাচ কোচ লুডভিগ ডি ক্রুইফ। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফে তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে সফল হতে শীর্ষ মামুনুল জাহিদদের নিয়ে এই ভিডিও সেশন করেছেন লুডভিগ। বিশ্বকাপের বাছাই পর্বের 8 ম্যাচে 32 গোল হজম করে বাংলাদেশ, তাই কিভাবে ডিফেন্সিভ খেলে শক্তিশালী তাজিকিস্তানকে গোল বঞ্চিত রাখা যায় তা নিয়ে দলকে পরামর্শ দেন লুডভিগ। সেশনে নিজেদের ভুলগুলো আর প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো দেখে নেন ফুটবলাররা। 2 জুন দুশানবে আর 7 জুন ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু এবং আল মুসাব্বির সাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাফুফে ভবনে এই মিলাদ অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর বাফুফে ভবনে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃত্যুবার্ষিকীতে তাদের অবদানের কথা স্মরণ করা হয়। মিলাদে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন। এছাড়া বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য, স্ট্যান্ডিং কমিটি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সাবেক এবং বর্তমান ফুটবলাররা উপস্থিত ছিলেন। খেলার সময় আরও যা থাকছে: বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার লুই ভ্যান গাল, নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। মঙ্গলবার দায়িত্ব নেবেন হোসে মরিনহো। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। কোপা দেল রের খবর: উত্তেজনাপূর্ণ ম্যাচে সেভিয়াকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমার ও জর্ডি আলবার গোলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা ও কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলের ডাবল জিতল কাতালানরা। আইনি লড়াই জিতে স্টেডিয়ামে কাতালান পতাকা ওড়ানোর অনুমতি পাওয়ার দিনে সমর্থকদের 28তম কোপা দেল রে শিরোপা জয়ের আনন্দে ভাসালো লুই এনরিক শিষ্যরা।
শুরুটা 36 মিনিটে, এরপর 73 থেকে 90 মিনিটে আরো 6টি এবং অতিরিক্ত ও যোগ হওয়ার সময় আরো 9টি। না, যারা এগুলোকে গোলের সংখ্যা ভেবে ভুল করছেন তাদের জানা দরকার এগুলো বার্সেলোনা সেভিয়া ম্যাচে রেফারির দেখানো কার্ডের সংখ্যা। শারীরিক শক্তি প্রদর্শনের এমন ম্যাচের গল্পটা শুনতে অনেকেই হয়তো আগ্রহ হারাতে পারেন, কিন্তু এ তো স্পেনের সবচেয়ে প্রাচীনতম ফুটবলীয় লড়াই কোপা দেল রের ফাইনাল। তাই 12 হলুদ কার্ড ও 3 লাল কার্ডের ম্যাচে ফাইনালের উত্তাপ আর আইনি লড়াইয়ে জিতে ভিসেন্তে ক্যালদেরনে কাতালান পতাকা ওড়ানোর গৌরবোজ্জ্বল গল্পটাই শেষ পর্যন্ত থাকলো বড় হয়ে। যদিও মাসচেরানোর লাল কার্ডের পর দ্বিতীয়ার্ধের শুরুতে 10 জনের বার্সার গোলপোস্ট কাঁপিয়ে ফিরেছে সেভিয়া ফরওয়ার্ড বেনেগার দূরপাল্লার শট, তা না হলে এগিয়ে যেত সেভিস্তাসরাই। এরপর 122 মিনিটে গিয়ে ডেভিড বেনেগা আর ফিলিপে মার্টিন্সের লাল কার্ডে খেই হারানো সেভিয়াকে হতাশায় ডুবিয়ে মেসি নেইমার নৈপুণ্যে জয়োৎসবে মাতে বার্সেলোনা। ভিসেন্তে ক্যালদেরনে লাল হলুদ পতাকা উঁচিয়ে ধরে প্রিয় দলের শিরোপায় চুমু খাওয়ার এমন দৃশ্য উপভোগের স্মৃতিচারণ বহু বছর করে যেতে পারবে কাতালানরা। কোপা দেল রে ইতিহাসে চ্যাম্পিয়ন বার্সার পাশে লেখা এখন 28। মাকসুম আলম খান, সময় সংবাদ। লা লিগার পাশাপাশি কোপা দেল রে শিরোপা জয় করায় 2015-16 মৌসুম বার্সেলোনার জন্য চমৎকার ছিল বলে মন্তব্য করেছেন কাতালান কোচ লুই এনরিকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান বার্সা কোচ। এদিকে রানার্স আপ সেভিয়ার শিরোপা জয়ের ব্যর্থতায় কষ্ট পেলেও বার্সেলোনার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে দলের সার্বিক পারফরম্যান্সে খুশি কোচ উনাই এমেরি। সেভিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ সত্যি খুব চ্যালেঞ্জিং ছিল। প্রথমার্ধেই অভিজ্ঞ ডিফেন্ডারকে হারানোর পরও আমার ফুটবলাররা যেভাবে খেলেছে তার কোনো তুলনা নেই। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও আমরা 2টি শিরোপা জয় করেছি, যা দলের সদস্যদের পরবর্তী মৌসুমে বাড়তি উৎসাহ যোগাবে। এখন শুধুই জয়গুলোকে উপভোগ করতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এই ফাইনালে আমরা জিতব, তবে হারলেও দলের সবার দুর্দান্ত পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। সত্যি ওরা খুব ভালো খেলেছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ইনজুরির কারণে কোপা আমেরিকায় সুয়ারেজের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ হারলেও সেভিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা দেল রে শিরোপা জিতেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ডাবল জয়ের পর আনন্দে উল্লাসে ফেটে পড়ার কথা কাতালানদের। কিন্তু উৎসবের মাঝেও সুয়ারেজের ইনজুরিতে বিষাদের কালো ছায়া এখন বার্সা শিবিরে। সেভিয়ার বিপক্ষে ফাইনালে ম্যাচের বয়স তখন 57 মিনিট। তখনই বাঁ পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব করেন সুয়ারেজ। অবস্থা খারাপ হওয়ায় তাকে মাঠ থেকে তুলে নেন কোচ লুই এনরিকে। পরে সুয়ারেজ কিছুটা সুস্থ বোধ করলেও আর তাকে মাঠে নামাননি কোচ। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হয়ে সুয়ারেজের মাঠে নামতে কিছুটা সময় লাগবে। এদিকে সুয়ারেজের ইনজুরিতে বার্সেলোনার চেয়ে বেশি বিপাকে পড়েছে উরুগুয়ে। ইনজুরির কারণে আগামী 3 জুন থেকে শুরু হওয়া শততম কোপা আমেরিকা আসরে সুয়ারেজের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আরো 2 বছরের জন্য ইউভেন্টাসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন প্যাট্রিক এভরা। এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপে শিরোপা জয়ের পরপরই এভরার সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ালো সিরিয়ার চ্যাম্পিয়নরা। 2014 সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইউভেন্টাসে যোগ দিয়েছিলেন এভরা। এই মৌসুমে ক্লাবের হয়ে সিরিয়া ও ইতালিয়ান কাপ জয়ে ভূমিকা রেখেছেন। তাই তো 2018 পর্যন্ত এভরাকে দলে রেখে দিয়েছে ইউভেন্টাস কর্তৃপক্ষ। তবে নতুন মেয়াদে তার পারিশ্রমিক কত ধরা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। ইউভেন্টাসের হয়ে এখন পর্যন্ত 47টি ম্যাচ খেলে 3টে গোল পেয়েছেন এই ফরাসি ফুটবলার। দেশের হকির খবর। ক্লাব কাপ হকি এবং প্রিমিয়ার লিগের পর ভারতীয় ঘরোয়া হকি লিগ HIL এর আদলে এবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজন করতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন। খেলোয়াড়দের আর্থিক সচ্ছলতা ও দেশের হকির মানকে আরো উন্নত করতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে চায় ফেডারেশন, এমনটাই জানিয়েছেন সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। তবে এক্ষেত্রে মাঠের স্বল্পতা এবং ফ্লাডলাইটের অভাব বড় ধরনের বাধা হিসেবেই মনে করেন তিনি। বিস্তারিত সজল মিত্র রিচার্ডের রিপোর্টে। পার্শ্ববর্তী দেশ ভারতে চলছে তাদের ঘরোয়া হকির জমজমাট আসর হকি ইন্ডিয়া লিগ HIL। রমরমা বাণিজ্যের পসরা সাজানো সেই আসর থেকে প্রতি মৌসুমে অর্থের ঝনঝনানি প্রত্যেক খেলোয়াড়কেই দিচ্ছে আর্থিক নিরাপত্তা। একই সঙ্গে উঠে আসছে নতুন নতুন অনেক খেলোয়াড়। সেখান থেকে চোখটা ফেরানো যাক বাংলাদেশের হকির দিকে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ তো দূরের কথা, ফেডারেশনের সঙ্গে ক্লাবের কোন্দলে প্রিমিয়ার লিগ হকিও ঠিকমতো মাঠে গড়ায় না।
তবে সে দৃশ্যপটের এবার হয়তো পরিবর্তন আসছে। ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগ হকির পর ফেডারেশনের পরিকল্পনায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি লিগ, সেটি হতে পারে এবছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসেই। ফ্র্যাঞ্চাইজি লিগ বা কর্পোরেট লিগ এটা খুব বেশি দরকার, তাহলে খেলোয়াড়রা কিছু টাকা পাবে। আমাদের হকি খেলোয়াড়রা খুবই কম টাকা পায় আমি বলবো, অন্যান্য খেলার তুলনায়। ক্রিকেট তো প্রশ্নই আসে না। ফুটবলাররাও হকির তুলনায় অন্তত 5-6 গুণ বেশি টাকা পায়। প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লিগ, এরপর একদম মেবি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা আমাদের টার্গেটেড দিয়ে। খেলোয়াড়দের আর্থিক সচ্ছলতা আনার সঙ্গে নতুন প্রতিভা বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তবে এক্ষেত্রে মাঠের স্বল্পতা আর ফ্লাড লাইটের অভাবকেই বড় বাধা হিসেবে দেখছেন ফেডারেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের তো বিরাট দুর্বলতা, আমাদের একটা সবেদন নীলমণি একটা টার্ফ উইকেট আছে। আমাদের তো আর ইন্ডিয়ার মতো সম্ভব না যে বোম্বের দিকে খেলা হবে, দিল্লিতে খেলা হবে, এটা সম্ভব না। ফ্লাড লাইটটা তো আমরা গত 1 বছর যাবত চেষ্টা করছি, তো এখন মোটামুটি আমার মনে হয় মিডওয়ে থ্রু, হাফওয়ে থ্রু এটা মানে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছে আর কি। সব প্ল্যানিং করে ন্যাশনাল স্পোর্টস কন্ট্রোল বোর্ড, স্পোর্টস মিনিস্ট্রি, পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছে। ওখান থেকে ফিনান্স মিনিস্ট্রিতে গেলে পরে হোপফুলি এটা হয়ে যাবে। ফেডারেশনের এই পরিকল্পনা আলোর মুখ দেখলে দেশের হকি পাবে ভিন্ন মাত্রা, সে কথাও স্বীকার করলেন ফেডারেশনের এই কর্তা। আমরা যদি টাকা থাকে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর, ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট লায়ন্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 8:30টায়। এই ম্যাচে জয়ী দল সরাসরি নিশ্চিত করবে ফাইনাল, আর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ থাকবে হেরে যাওয়া দলের। প্রথম 7 ম্যাচে মাত্র 2টি জয় পেলেও পরের 7 ম্যাচের 6টিতেই জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থান থেকে প্লে অফ নিশ্চিত করে বেঙ্গালুরু। এবারের আসরে 3বার 200-র বেশি দলীয় স্কোর করেছে বিরাট কোহলির দল। ব্যাট হাতে কোহলি, ডিভিলিয়ার্সের পাশাপাশি বোলিংয়ে যুবেন্দ্র চাহাল আছেন দুর্দান্ত ফর্মে। এবারের আসরে সর্বোচ্চ 19 উইকেট শিকার করেছেন চাহাল। এছাড়া খেলাটা হবে বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামীতে, যেখানে কদিন আগেই গুজরাট লায়ন্সকে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা দেয় আরসিবি। তাই চেনা মাঠে কিছুটা হলেও এগিয়ে থাকবে কোহলি ডিভিলিয়ার্সরা। অন্যদিকে প্রথম আসরেই চমক দিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা গুজরাটে আছে ফিঞ্চ, ম্যাককালাম, ব্রাভোর মতো হার্ড হিটাররা। সঙ্গে দারুণ নেতৃত্ব দিচ্ছেন সুরেশ রায়না। লিগ পর্বে দুবারের মুখোমুখি দেখায় 1বার করে জয় পেয়েছে গুজরাট ও আরসিবি। গ্যাবায় দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। 15 ডিসেম্বর গ্যাবায় পাকিস্তানের বিপক্ষে একটি দিবারাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তবে গ্যাবার কুয়াশাচ্ছন্ন পরিবেশ নিয়ে সমালোচনা করে আসছেন সাবেক খেলোয়াড়রা। এতে করে পেসাররা বাড়তি সুবিধা পান এই গ্রাউন্ডে। সেক্ষেত্রে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের সার্বিক পরিবেশ দিবারাত্রির জন্য উপযুক্ত হওয়ার উপর গুরুত্ব দিয়েছেন স্মিথ। এদিকে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মিচেল স্টার্ককে পুরনো ফর্মে দেখতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক। স্মিথের বিশ্বাস, এই সিরিজে ইনজুরির কারণে আইপিএলে বাদ পড়লেও দ্রুত সেরে উঠবেন গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল মার্শ। জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে। 3টি ওয়ানডে ও 3টি টি-20-র জন্য টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হলেও জিম্বাবুয়ে সফরে টিম ইন্ডিয়ার সাথে থাকার আগ্রহ প্রকাশ করেছেন ধোনি নিজেই। 11 জুন থেকে শুরু হবে প্রথম ওয়ানডে, আর 16 সদস্যের স্কোয়াডের নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফাইয়াজ ফাজল। এছাড়া দলের অন্যান্য সদস্যরা হলেন লোকেশ রাহুল, মনীষ পান্ডে, করুণ নায়ার, আম্বাতি রায়ডু, ঋষি ধাওয়ান, অক্ষর প্যাটেল, যাদব, কুলকার্নি, বুমরাহ, বীরেন্দ্র স্রান, মনদীপ সিং, কেদার যাদব এবং উনাটকাট এবং চাহাল। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুলাই-আগস্টে অনুষ্ঠেয় টেস্ট সিরিজকে সামনে রেখে বিরাট কোহলিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। 17 সদস্যের দলে নতুন মুখ পেসার শার্দুল ঠাকুর। ঘরোয়া লীগ রঞ্জি ট্রফিতে এবারের মৌসুমে 41 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন মুম্বাইয়ের পেসার শার্দুল। এদিকে আরেক পেসার মোহাম্মদ শামি 2015 আইসিসি বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও স্কোয়াডে রাখা হয়েছে তাকে। দলে আরও আছেন মুরলী বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্র অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও স্টুয়ার্ট ব্রিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সফরে 4টি টেস্ট খেলবে ভারত। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তার পরিবর্তে 3 লায়ন্স স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার ক্রিস ওকস।
বাঁ হাঁটুর ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে লড়াই করেছিলেন বেন স্টোকস। প্রথম ইনিংসে বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে চিকিৎসকের সাথে মাঠ ত্যাগ করেন এই পেসার। ফলে চেস্টারলি স্ট্রিটে 27 মে মাঠে নামতে পারবেন না 24 বছর বয়সী এই অলরাউন্ডার। স্টোকসের বদলে 3 লায়ন্স স্কোয়াডে জায়গা পাওয়া ওকস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 6 টেস্টে ব্যাট হাতে করেছেন 144 রান ও শিকার করেছেন 14টি উইকেট। ফর্মে থাকলেও বেন স্টোকসকে 3 লায়ন্স স্কোয়াডে জায়গা করে দল থেকে বাদ পড়েন ক্রিস ওকস। বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার লুই ভ্যান গাল। যদিও ক্লাব থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি, তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে বিষয়টি। বিভিন্ন সূত্রে জানা গেছে মঙ্গলবার নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নেবেন হোসে মরিনহো। রোববার ক্লাবকে ম্যানচেস্টার ইউনাইটেডকে 12তম এফএ কাপ শিরোপা জয়ের পরপরই গণমাধ্যমে খবর আসে হোসে মরিনহোর দায়িত্ব নেবার বিষয়টি। যদিও এ ব্যাপারে ক্লাব থেকে কোনো মন্তব্য করা হয়নি, তবে এর একদিন পর সোমবারে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে ডাচ কোচ ভ্যান হালের বরখাস্তের বিষয়টি। যদিও এখনও ম্যান ইউনাইটেড কর্তৃপক্ষ কিছুই নিশ্চিত করেনি। এদিকে হোসে মরিনহোকে এ ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে মঙ্গলবার নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নেবেন স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো। জয় দিয়ে ইউরোর প্রস্তুতি পর্ব শুরু করল ইংল্যান্ড। ভার্ডি কেইনের গোলে ম্যানচেস্টারের এতিহাদ স্টেডিয়ামে তুরস্ককে 2-1 গোলে হারিয়েছে 3 লায়ন্সরা। আগামী মাসে ফ্রান্সে শুরু হচ্ছে ইউরো, তার আগে দলগুলো ঝালিয়ে নিচ্ছে নিজেদের। তারই ধারাবাহিকতায় তুরস্কের মুখোমুখি হয় ইংল্যান্ড। টার্কিশদের বিপক্ষে কখনো না হারার রেকর্ড নিয়ে মাঠে নামা 3 লায়ন্সদের ম্যাচের 3 মিনিটে এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত মৌসুমে গোল্ডেন বুট জেতা হ্যারি কেইন। তবে 10 মিনিট পরই তুরস্কের হয়ে ইতিহাস গড়েন হাকান কালহানোগলু। ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের জালে গোল দেয় টার্কিশরা। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা, তবে জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ ভাগ পর্যন্ত। 83 মিনিটে 3 লায়ন্সদের হয়ে গোল করেন লিস্টার তারকা জেমি ভার্ডি। 2-1 ব্যবধানে জয় পায় রয় হডসন শিষ্যরা। আগামী 28 মে অস্ট্রেলিয়া এবং 3 জুন পর্তুগালের বিপক্ষে আরও 2টি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বান্দরবানে শেষ হয়েছে মাসব্যাপী নারী ফুটবলার প্রশিক্ষণ কার্যক্রম। ফুটবলে নারীদের আরও উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে ক্রীড়া বিভাগ এবং জেলা পরিষদের যৌথ উদ্যোগে গেল 6 মে শুরু হয় এই প্রশিক্ষণ কার্যক্রম। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 40 জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের মাঝে সনদ ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পরে প্রশিক্ষণার্থীদের নিয়ে মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার ফুটবল মাঠে মারা গেলেন আর্জেন্টিন ফুটবলার মাইকেল ফ্যাব্রি। প্রতিপক্ষ দলের খেলোয়াড় ফ্যাব্রিও লারোসার আঘাতে মাঠে মারা যান এই ফুটবলার। আর্জেন্টিনার রিও প্রদেশের স্থানীয় ফুটবল ক্লাব সান হোর্হে দা ভিলা এলিসার হয়ে মাঠে নামেন মাইকেল ফ্যাব্রি। বল দখলের সময় প্রতিপক্ষ ফুটবলার ডেফেন্সোরেস দা কোলোনের ফুটবলার জেরেমিনো কুইনতানার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ফ্যাব্রি। এ সময় মাঠে পড়ে থাকা ফ্যাব্রির মাথায় হাঁটু দিয়ে আঘাত করেন কুইনতানা। এরপর ফ্যাব্রি উঠে দাঁড়ালেও প্রতিপক্ষের আরেক ফুটবলার ফ্যাবিও লারোসের কনুয়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ফ্যাব্রি। এর কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন 24 বছর বয়সী ফ্যাব্রি। হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিরতির পর মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের 8ম রাউন্ড শুরু। 3 ভেন্যুতে মাঠে নামবে 6 দল। বিগ ম্যাচে শীর্ষে থাকা মোহামেডান মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। পিছিয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। খেলা শুরু হবে 15 জুলাই। 10 জুন মাঠে গড়াবে ফেডারেশন কাপ, পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত। টানা দ্বিতীয় কোপা দেল রে শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে সেভিয়াকে 2-0 গোলে হারালো মেসি নেইমাররা। এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজন করার পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের। মাঠ স্বল্পতা এবং ফ্লাডলাইটের অভাবকে মূল প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।